ওয়েলকাম ব্যাক টু অগ্নিশন স্টাডি পোর্টাল। আজকের ক্লাসে ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয়ে থাকে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে দেরি কিসের, শুরু করা যাক। ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কী? ভারতে কিভাবে উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়? ভারতের উপরাষ্ট্রপতির জন্য সরাসরি কোনো নির্বাচন নেই, তবে তিনি পরোক্ষভাবে একটি ইলেকটোরাল কলেজ দ্বারা নির্বাচিত হন। ঠিক যেমন রাষ্ট্রপতিকেও ইলেকটোরাল কলেজ দ্বারাই নির্বাচিত করা হতো। নির্বাচনী প্রক্রিয়াটি ভারতের রাষ্ট্রপতির মতোই, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনকারী নির্বাচনী কলেজ ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য দায়ী নির্বাচনী কলেজ থেকে আলাদা। এই যে নির্বাচনী কলেজ যেটা থাকবে, এটা কিন্তু ইলেকটোরাল কলেজ যেটা, এটা কিন্তু আলাদা। রাষ্ট্রপতির ক্ষেত্রে এক আর উপরাষ্ট্রপতির ক্ষেত্রে আর এক। রাষ্ট্রপতি নির্বাচনকারী নির্বাচন কলেজ এবং ভারতের একজন নির্বাচিত উপরাষ্ট্রপতির মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো। তাহলে যে রাষ্ট্রপতি নির্বাচনকারী নির্বাচন কলেজ আর ভারতের একজন নির্বাচিত উপরাষ্ট্রপতির নির্বাচন, এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। ভাইস প্রেসিডেন্টের জন্য ইলেকটোরাল কলেজ সংসদের উভয় কক্ষের নির্বাচিত ও মনোনীত সদস্যরা অংশ নেন। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনীত সদস্য নির্বাচনী কলেজের অংশ নয়। তাহলে এই যে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু শুধু নির্বাচিত নয়, নির্বাচিত ও মনোনীত সদস্য। তাহলে এই মনোনীত নির্বাচিত মোট যে সদস্য তারা প্রত্যেকেই কিন্তু অংশ নিতে পারেন, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু মনোনীত সদস্যরা নির্বাচনী কলেজের অংশ নয়। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য রাষ্ট্রপতি নির্বাচনের বিপরীতে রাজ্যগুলির কোনো ভূমিকা নেই, যেখানে রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা নির্বাচনী কলেজের একটি অংশ। তাহলে এই রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে কিন্তু রাজ্য বিধানসভা থেকে যারা নির্বাচিত সদস্য তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের ভোটদানের অধিকার আছে সেই নির্বাচনে। কিন্তু এই উপরাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু রাজ্যগুলির কোনো ভূমিকাই নেই। তাহলে দুটি পার্থক্য জানা গেল, ক্লিয়ার হলো অবশ্যই। ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবহৃত নির্বাচনের নীতি হলো আনুপাতিক প্রতিনিধিত্ব, একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে। এই রাষ্ট্রপতির ক্ষেত্রেও কিন্তু সেম একই, এই যে আনুপাতিক প্রতিনিধিত্বের উপরে ভিত্তি করেই কিন্তু সেই একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমেই এই রাষ্ট্রপতিও সেম এইভাবেই নির্বাচিত হয়। ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতিও কিন্তু এইভাবেই নির্বাচিত হবে। এরপর ভারতের উপরাষ্ট্রপতি কে হতে পারে, কে ভারতের উপরাষ্ট্রপতি হতে পারে বা তার যে যোগ্যতা সেটা আমরা জানব। একজন ভারতীয় নাগরিক উপরাষ্ট্রপতির পদের জন্য যোগ্যতা অর্জন করতে পারেন। তার মানে তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। যদি তার বয়স 35 বছর বা তার বেশি হয়, এবং তার বয়স 35 বছরের বেশি হতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, তাহলে এই যে 35 বছরের বেশি হবে। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন প্রার্থীর আরেকটি যোগ্যতা হলো রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা। তাকে কিন্তু রাজ্যসভার সদস্য হতে হবে। ভারতের উপরাষ্ট্রপতি লাভের পদে থাকতে পারে না। একদম রাষ্ট্রপতি যেমন কোনো লাভজনক পদে থাকতে পারবে না, তেমন উপরাষ্ট্রপতি লাভজনক পদে থাকতে পারবে না। এই পদের যোগ্যতা রাষ্ট্রপতির যোগ্যতার অনুরূপ, একই যেটাই বললাম। এবার ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে কারা অংশগ্রহণ করে, কারা অংশ নিতে পারে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে, এখানে আরেকটু ডিটেলসে জানা যাক। একটি ইলেকট্রাল কলেজ যা নিম্নোক্ত শ্রেণীর লোকেদের নিয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করে। নির্বাচনের পদ্ধতি তাই পরোক্ষ নির্বাচন বলা হয়। এটাকে কিন্তু পরোক্ষ নির্বাচন বলা হয়। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। এই উপরাষ্ট্রপতি নির্বাচন কিন্তু পরোক্ষ নির্বাচন। ব্যবহৃত নির্বাচন নীতিটি হলো একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্ব। লোকসভা ও রাজ্যসভা উভয়ের নির্বাচিত সদস্য। তাহলে এই যে লোকসভা রাজ্যসভা উভয়ের নির্বাচিত সদস্য, লোকসভা রাজ্যসভা উভয়ের মনোনীত সদস্য। তার মানে মনোনীত এবং নির্বাচিত সদস্যরাই কিন্তু ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতির নির্বাচনে অংশ নিতে পারে, কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নির্বাচিত সদস্যরাই অংশ নিতে পারে। লোকসভার 2 এবং রাজ্যসভায় 12 জনের বেশি মনোনীত সদস্য থাকতে পারবে না। তাহলে লোকসভার 2 জন, একটু ডিস্টার্ব হলো, লোকসভার 2 জন আর রাজ্যসভার কজন, 12 জন ম্যাক্সিমাম। একতরফা আইনসভার ক্ষেত্রে রাজ্য বিধানসভা এবং দ্বিপাক্ষিক আইনসভাগুলির ক্ষেত্রে বিধানসভাগুলির সাথে বিধান পরিষদ ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে অংশ
অংশগ্রহণ করবেন না। তাহলে কি এখানে বিধানসভাগুলির সাথে রাজ্য বিধান পরিষদ ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে কোনো অংশগ্রহণ করবে না। আগেই জেনেছি যে রাজ্যের কোনো বিধানসভা থেকে কেউই কিন্তু অংশগ্রহণ করে না উপরাষ্ট্রপতির নির্বাচনে, কিন্তু রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে। ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার যোগ্য কে? আগেই জানানো হয়েছে যে ভারতীয় নাগরিক হবে, 35 বছর বয়স হতে হবে মিনিমাম। উপরাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্য, তাকে রাজ্যসভার সদস্য হতে হবে, 35 বছরের বেশি বয়স দরকার, ভারতীয় নাগরিক দরকার। যাই হোক, তার লোকসভা বা রাজ্যসভার সদস্য হওয়া উচিত নয় যদি তিনি উপরাষ্ট্রপতি নির্বাচিত হন যখন তার ঘরে একটি আসন থাকে, তবে তিনি অফিসে তার প্রথম দিনে আসনটি খালি করেছেন বলে মনে করা হয়। এছাড়া তিনি কেন্দ্র সরকার, রাজ্য সরকার, পাবলিক অথরিটি, স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কোনো লাভের অফিসে রাখতে পারবেন না। সেই রাষ্ট্রপতির মতোই যদি তিনি কোনো পদে থাকেন তবে সেই লাভজনক পদ থেকে তাকে আগেই কিন্তু ইস্তফা বা তাকে পদত্যাগ করতে হবে, তবেই সে কিন্তু সেই উপরাষ্ট্রপতির শপথ নিতে পারবে। নিম্নলিখিত ব্যক্তিরা ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্য। কি? ভারতের বর্তমান রাষ্ট্রপতি, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি, রাজ্যের গভর্নর, সংসদ বা বিধায়ক। তাহলে এনারা কিন্তু কোনো পদে থাকার সত্ত্বেও কিন্তু এই উপরাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্য। ভাইস প্রেসিডেন্টের মেয়াদ কত? যে তারিখ থেকে তিনি অফিসে প্রবেশ করেন তার 5 বছরের জন্য ভাইস প্রেসিডেন্ট, তার 5 বছর হচ্ছে তার মেয়াদ। এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয় যে একজন উপরাষ্ট্রপতি কত বছরের জন্য ক্ষমতায় থাকে। তবে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র হস্তান্তর করে 5 বছরের আগে পদত্যাগ করতে পারেন। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি কিন্তু 5 বছরের আগেও পদত্যাগ করতে পারেন। অন্যান্য উপায়ে যেখানে ভাইস প্রেসিডেন্ট অফিসে শূন্যপদ তৈরি করা হয় তার নিচে দেওয়া হলো। কী কী উপায়ে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি পদ শূন্য করা হয় সেটা নিচে দেওয়া হলো, দেখে নিই। যখন তিনি 5 বছরের মেয়াদ পূর্ণ করবেন, 5 বছর মেয়াদ পূর্ণ হবে, তিনি যখন পদত্যাগ করেন, যখন তাকে সরিয়ে দেওয়া হয়, তার মৃত্যুতে, যখন তার নির্বাচন বাতিল বলে ঘোষণা করা হয়, এই পদ্ধতিতেই কিন্তু উপরাষ্ট্রপতি পদটা শূন্য হয় বা খালি হয়ে যায়। ভারতের রাষ্ট্রপতি হিসাবে উপরাষ্ট্রপতিকেও কি অভিশংসিত? না, ভারতের রাষ্ট্রপতির বিপরীতে যাকে আনুষ্ঠানিকভাবে অভিশংসন করা যেতে পারে, ভাইস প্রেসিডেন্টের জন্য কোনো আনুষ্ঠানিক অভিশংসন নেই। রাজ্যসভা কেবল সংখ্যাগরিষ্ঠতার সাথে একটি প্রস্তাব পাশ করতে পারে, লোকসভা এটি পাশ করতে পারে। এছাড়াও ভারতের রাষ্ট্রপতির বিপরীতে যাকে সংবিধান লঙ্ঘনের ভিত্তিতে অভিশংসন করা যেতে পারে, ভারতের উপরাষ্ট্রপতিকে অপসারণের জন্য সংবিধানে উল্লেখ নেই। সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্টের অফিস সম্পর্কিত নির্বাচনী বিরোধের সিদ্ধান্ত নেয়। তাহলে কিন্তু এই ভারতীয় উপরাষ্ট্রপতিকে অপসারণের জন্য সংবিধানে উল্লেখ নেই। ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা ও কার্যাবলী কী আছে? তিনি রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান হিসাবে, তাহলে রাজ্যসভার চেয়ারম্যান, এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, রাজ্যসভার চেয়ারম্যানকে। তাহলে রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান হচ্ছেন উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। এই ক্ষমতায় তার ক্ষমতা ও কার্যাবলী লোকসভার স্পিকারের মতো, লোকসভার স্পিকারের মতোই কিন্তু তার ক্ষমতা কার্যাবলী, ঠিক আছে। এই ক্ষেত্রে তিনি আমেরিকান ভাইস প্রেসিডেন্টের সাথে সদস্যপূর্ণ, যিনি আমেরিকান আইনসভার উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান হিসাবেও কাজ করেন। তাহলে আমেরিকার যে আইনসভা তাকে কি বলা হয়, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। আমেরিকার আইনসভাকে বলা হয় সিনেট। তাহলে সিনেটের যে চেয়ারম্যান আছে তার সঙ্গে সমতুল্য বা সদস্যপূর্ণ কে? আমাদের ভাইস প্রেসিডেন্ট। পদত্যাগ, অপসারণ, মৃত্যু বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির পদে শূন্যতা দেখা দিলে তিনি রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন। তাহলে পদত্যাগ, অপসারণ, মৃত্যু বা অন্য কোনো কারণে যদি রাষ্ট্রপতির পদ শূন্য হয় তাহলে সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন। তিনি সর্বোচ্চ 6 মাসের জন্য রাষ্ট্রপতি। এক্ষেত্রে তিনি সর্বোচ্চ কত দিনের জন্য? 6 মাসের জন্য তিনি রাষ্ট্রপতি হিসাবে কাজ করতে পারেন, যার মধ্যে একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তাহলে একজন নতুন রাষ্ট্রপতি অবশ্যই 6 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। কিন্তু যখন বর্তমান রাষ্ট্রপতি অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তার কার্যাবলী সম্পাদন করতে অক্ষম হন, তখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কার্যভার পুনরায় শুরু না করা পর্যন্ত তার কার্যাবলী সম্পাদন করেন। তাহলে সে যদি অসুস্থ হয় বা রাষ্ট্রপতি অসুস্থতা, অনুপস্থিতি থাকে, সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির জায়গায় তার কার্য সম্পাদনা করেন।
উপরাষ্ট্রপতি পদে একজন ব্যক্তি নির্বাচন সুপ্রিম কোর্ট দ্বারা বাতিল ঘোষণা করা হলে সুপ্রিম কোর্টের এই ধরনের ঘোষণার তারিখের আগে তার দ্বারা করা কাজগুলি অবৈধ হবে না, অর্থাৎ তা বলবৎ থাকবে। তাহলে কি বলছে এখানে, উপরাষ্ট্রপতি পদে একজন ব্যক্তি নির্বাচনে সুপ্রিম কোর্ট দ্বারা বাতিল ঘোষণা হলে সুপ্রিম কোর্টের এই ধরনের ঘোষণার তারিখের আগে তার দ্বারা করা কাজগুলি অবৈধ হবে না। তাহলে উপরাষ্ট্রপতি পদে যদি কোনো সুপ্রিম কোর্ট তাকে বাতিল ঘোষণা করে, তো সেক্ষেত্রে সেই বাতিল ঘোষণার আগে তিনি যে কাজ করেছেন সেই কাজগুলো কিন্তু বলবৎ থাকবে, সেগুলো কিন্তু অবৈধ বলে ঘোষণা হবে না। রাষ্ট্রপতি হিসাবে কাজ করার সময় রাষ্ট্রপতির কার্য সম্পাদন করার সময় উপরাষ্ট্রপতি রাজ্যসভায় চেয়ারম্যানের অফিসে দায়িত্ব পালন করেন না। এই সময়ের মধ্যে সেই দায়িত্বগুলি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান দ্বারা সঞ্চালিত হয়। এরপরে ভাইস প্রেসিডেন্ট অনুচ্ছেদ 63 থেকে 71 পর্যন্ত আছে। তাহলে 63 থেকে 71 পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা আছে। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 63 থেকে 71 অনুচ্ছেদে ভারতের উপরাষ্ট্রপতির নির্বাচন, যোগ্যতা, অপসারণের বিষয়ে আলোচনা করা হয়েছে। ভারতের উপরাষ্ট্রপতি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক অফিস। তিনি 5 বছরের মেয়াদের জন্য দায়িত্ব পালন করেন। আগেই আলোচনা করেছি তার কার্যকাল কত, 5 বছর। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। কিন্তু উত্তরাধিকারীর দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত মেয়াদ নির্বিশেষে পদে থাকা চালিয়ে যেতে পারেন। তাহলে যদি উত্তরাধিকারী না আসে তাহলে কিন্তু সেটা বাড়তি হতে পারে। উপরাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করতে পারেন। তাহলে রাষ্ট্রপতির কাছে কিন্তু পদত্যাগপত্র জমা দিতে পারেন। পদত্যাগ গৃহীত হওয়ার দিন থেকেই কার্যকর হবে, যেদিন পদত্যাগ গ্রহণ হবে সেই দিন থেকেই কার্যকর হবে, যে উনি উপরাষ্ট্রপতি আর নেই। উপরাষ্ট্রপতিকে কাউন্সিল অফ স্টেট বা রাজ্যসভার একটি প্রস্তাবের মাধ্যমে পদ থেকে অপসারণ করা যেতে পারে, যা সেই সময়ে গরিষ্ঠ সদস্যদের দ্বারা পাশ হয়েছিল বা হাউস অফ দ্য পিপল লোকসভা দ্বারা সম্মত ছিল। লোকসভা দ্বারা সম্মত হতে হবে, আবার সংখ্যাগরিষ্ঠতাও প্রয়োজন রাজ্যসভা থেকে তাকে যদি অপসারণ করা হয় সেক্ষেত্রে। কমপক্ষে 14 দিনের নোটিশ দেওয়ার পরেই এই উদ্দেশ্যের জন্য একটি রেজুলেশন সরানো যেতে পারে। তাহলে 14 দিন আগে কিন্তু তাকে নোটিশও দেওয়া হবে। এরপরে রাজ্যসভার অনুচ্ছেদ 64 চেয়ারপারসন পদাধিকারের উপরাষ্ট্রপতি। তাহলে উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। এটা যে কোন ধারা বলে এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, 64 ধারা। উপরাষ্ট্রপতি হলেন রাজ্য পরিষদ বা রাজ্যসভা পদাধিকার বলে চেয়ারপারসন এবং অন্য কোনো লাভের পদে তিনি রাখেন না। যে কোনো সময়কালে যখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন বা তিনি রাজ্য পরিষদের রাজ্যসভার চেয়ারপারসনের অফিসের দায়িত্ব পালন করেন না এবং কোনো বেতন বা ভাতা পাওয়ার অধিকারী নন। তাহলে উপরাষ্ট্রপতি কি বলছে, যে উপরাষ্ট্রপতি হলেন রাজ্য পরিষদ বা রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারপারসন এবং অন্য কোনো লাভের পদে তিনি রাখেন না বা থাকেন না। যে কোনো সময়কালে যখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন বা তিনি রাজ্য পরিষদের চেয়ারপারসনের অফিসের দায়িত্ব পালন করেন না এবং কোনো বেতন বা ভাতা পাওয়ার অধিকারী নন, এইসব ক্ষেত্রে তিনি উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হবেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে উপরাষ্ট্রপতি ধারা কত, তাহলে ভারপ্রাপ্ত যে রাষ্ট্রপতি কোন ধারা বলে, 65। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করায়। ধারা 65 বলেই কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে উপরাষ্ট্রপতি কাজ করবেন। মানে রাষ্ট্রপতির পদ যদি কোনো কারণে শূন্য হয়, সে অসুস্থ থাকে বা কার্য পরিচালনা করতে অক্ষম হয় বা তিনি মারা যান, তো সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির জায়গায় ভারপ্রাপ্ত হিসাবে পালন করবেন বা কার্য করবেন, সেটা কিন্তু ধারা 65 অনুসারেই হবে। মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে বা অন্যথায় রাষ্ট্রপতি নৈমিত্তিক শূন্যতার সময়, যেটা আলোচনা করলাম, এটা কিন্তু 6 মাসের পরে শূন্য হওয়ার তারিখ, মানে 6 মাস পর্যন্ত তিনি থাকতে পারেন, তার মধ্যে আরেকজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। অনুপস্থিতি, অসুস্থতা ও অন্য কোনো কারণে রাষ্ট্রপতি যখন তার কার্যাবলী সম্পাদন করতে অক্ষম হন, তখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কার্যভার পুনরায় শুরু না করা পর্যন্ত সেই দায়িত্বগুলি পালন করেন। এই সময়কালে ভাইস প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রপতির সমস্ত ক্ষমতা, অনাক্ষমতা, সুযোগ সুবিধা সব কিছু থাকে, কাছে প্রদেয় বেতন ভাতা সবই পান। তিনি সব সুযোগ সুবিধাগুলো কিন্তু ভোগ করেন রাষ্ট্রপতির অবর্তমানে তার জায়গায়। গত ভিডিওতে আমি রাষ্ট্রপতি সম্পর্কে খুঁটিনাটি তথ্য আলোচনা করেছিলাম, আর এই ভিডিওতে উপরাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা করলাম। এই সমস্ত বিষয় থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। ভিডিওটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ।